আমরা শুরু করি আজকে আমাদের এই লেকচারের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পিএম বুক গাইড যেই বইটা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একেবারে প্রজেক্ট ম্যানেজ করার জন্য বেসিক যে গাইড পিএমপি সার্টিফিকেশনের জন্য মূলত যে গাইডটা ইউজ করা হয় যে বইটা ইউজ করা হয় তার 6th ভার্সনটা আমরা দেখছিলাম। তো এই বই আসলে কোন থিমের উপরে তৈরি করা এবং এই বইটা আপনাকে কত সহজভাবে এটাকে বোঝানো যায়। তো সেইটার জন্য আমরা একটা লেকচার গতদিন দেখেছিলাম রিকার্ডো ভার্গাসের, প্রায় অ্যারাউন্ড 50 to 55 মিনিটস এর একটা লেকচার ছিল। তো আমি আজকে যেটা করার চেষ্টা করব সেটা হলো প্রথমেই আমরা এই বইটা আসলে যা বলার চেষ্টা করেছে এই বইতে, এই বইয়ের আসলে থিমটা কি, একটা প্রজেক্টকে ম্যানেজ করার জন্য কোন কোন জিনিসগুলো আমাদেরকে আসলে কনসিডারেশনস এর মধ্যে নিতে হবে এবং আমরা আসলে কোন ধরনের স্টেপস গুলা পার করে একটা প্রজেক্টকে ম্যানেজ করতে পারি পিএম বুকের আদলে আমরা সেটা বোঝানোর চেষ্টা করব। তো এই বইটা বেশ বড়, প্রায় 600 পেজের একটা বই। তো এই বইটাকে সহজভাবে বোঝানোর জন্য আমি একটা কালার ডায়াগ্রাম ইউজ করব। এটা হচ্ছে, এটা রিকার্ডো ভার্গাসেরই তৈরি করা। গতদিন যে আপনারা লেকচার দেখেছেন সেই লেকচারের মতো করেই উনি তৈরি করেছেন। এখানে একটা সিম্পলিফাইড কালার ডায়াগ্রাম তৈরি করা আছে এবং এখানেও এটারই ডিটেলস ফর্মে একটা কালার ডায়াগ্রাম তৈরি করা আছে। আমি এই দুইটা নিয়েই কথা বলবো এবং মূলত এই কালার ডায়াগ্রামটা আসলে এই বইয়েরই একটা সামারাইজেশন ফর্ম। কিভাবে করা আছে আমি একটু আপনাদেরকে ডিটেলস এটা বোঝানোর একটু ট্রাই করব। তো আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের যে বই পিএম বুক, এখানে মূলত আমাদের একটা প্রজেক্টকে ম্যানেজ করতে হলে প্রসেস কিছু লাগে এবং দেখেন এটা কিন্তু আসলে প্রসেস ফ্লো। যে আমরা যখন একটা প্রজেক্টকে ম্যানেজ করতে যাব তখন একটা প্রজেক্টকে ম্যানেজ করার জন্য যে প্রসেস গুলা লাগে সেই প্রসেসের ফ্লোটা আসলে কেমন হবে, কি কি প্রসেস থাকবে, প্রত্যেকটা প্রসেসের মধ্যে কি কি কাজ থাকতে পারে, আমরা কোন কোন জিনিসগুলোকে নিয়ে কনসিডার করতে পারি এবং কার পরে কোন স্টেপস আছে, আমরা পুরো প্রজেক্ট গুলাকে আসলে কিভাবে কত আহ একটা মনিটরিং এর মধ্যে দিয়ে কিভাবে আমরা আসলে ম্যানেজ করতে পারি সেই পুরো আইডিয়াটা এখানে দেওয়া আছে। তো আমরা জানি যে একটা প্রসেস ম্যানেজ করার, সরি, একটা প্রজেক্ট ম্যানেজ করার জন্য যেই 5টা স্টেপস বা 5টা মেইন প্রসেস, একটা হচ্ছে ইনিশিয়েটিং, সেকেন্ড হচ্ছে প্ল্যানিং, থার্ড হচ্ছে এক্সিকিউটিং, ফোর্থ মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং এবং ফিফথ হচ্ছে ক্লোজিং। এই 5টা প্রসেস থাকে। তো ইনিশিয়েটিং, এইটাতে মূলত আসলে কাজটা যে শুরু করা হচ্ছে তার একটা স্টেপস। সেকেন্ড হচ্ছে প্ল্যানিং, যে কাজটা শুরু করা হলো স্বাভাবিকভাবেই কিছু তো প্রবলেম থাকবেই বা নতুন কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট থাকবে, একটা প্রজেক্টের যে উদ্দেশ্য থাকে সেখানে আসলে শুরু করা হচ্ছে। তারপরে প্ল্যানিংটা আসলে যে ওই কাজটা কিভাবে আমরা করতে পারি, কত ইফেক্টিভ ওয়েতে করতে পারি তার প্ল্যানিং। তারপরে প্ল্যানিং করার পরে সেটাকে আমরা কত ইফেক্টিভ ওয়েতে এক্সিকিউট করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, সেইটার বিষয়টা থাকবে এক্সিকিউটিং এ। এবং আমরা প্ল্যানিং এবং এক্সিকিউটিং করার সময় আমাদের যে গোল বা একটা প্রজেক্ট যে উদ্দেশ্যে তৈরি হচ্ছে সেটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা তার কিছু প্যারামিটার দিয়ে আমরা সেগুলোকে মনিটরিং এবং কন্ট্রোল করি এবং লাস্টলি আমরা হচ্ছে প্রজেক্টটাকে ক্লোজ করব। তো এখানে এই যে স্টেপস গুলো আছে বা যে প্রসেস গুলো আছে প্রত্যেকটা প্রসেসের মধ্যে কিন্তু সাব প্রসেস আছে। তো সেই প্রসেস এবং সাব প্রসেস গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এইখানে আরো কিন্তু ডিটেলস আছে, যেমন এখানে ইনিশিয়েটিং, আমাদের এখানে ইন্টিগ্রেশন, স্টেক হোল্ডার। আমরা যদি এটাকে একটু ডিটেলস দেখি, এইখানে এইটা কিন্তু এই যে ইনিশিয়েটিং একটা এই যে প্রজেক্ট ইন্টিগ্রেশনের যে পার্টটা সেটা আরো ডিটেলস আকারে কিন্তু দেওয়া এবং তারপরে হচ্ছে যে স্টেক হোল্ডার সেটা আরো ডিটেলস আকারে দেওয়া, মানে আমাদের এখানে কিভাবে কাজ হবে না হবে সেটা ডিটেলস বলা। আমি একটু বলি, এখানে যেমন ইন্টিগ্রেশন, ডেভেলপ প্রজেক্ট চার্টার, এখানেও কিন্তু এটা একই জিনিস, ডেভেলপ প্রজেক্ট চার্টার। কিন্তু এই প্রজেক্ট চার্টার তৈরি করার সময় এখানে দেখবেন যে প্রত্যেকটা সাব প্রসেসের মধ্যে যে জিনিসগুলো আছে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে টুলস এন্ড টেকনিক্স এবং লাস্ট হচ্ছে আউটপুট। তার মানে এই প্রজেক্ট চার্টার তৈরি করার জন্য এই টুলস গুলো আমরা ইউজ করব। এই টুলস গুলা ইউজ করতে হলে আমাদের ইনপুট যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে ইনপুট এলিমেন্ট এগুলা, এবং এই টুলস গুলো ইউজ করে আমরা পাবো হচ্ছে এই আউটপুট। প্রত্যেকটাতেই তাই। যেমন আমি যদি আরেকটা দেখাই, যেমন স্কোপ, কালেক্ট রিকোয়ারমেন্টস,
এই কাজটা করতে হলে আমাদের টুলস এবং টেকনিক্স হচ্ছে এইটা, এবং এই টুলস টেকনিক্সে আমরা এই ইনপুট গুলো দিব এবং এই আউটপুট পাবো। এবং এইভাবেই কিন্তু পুরো ডায়াগ্রামটা তৈরি করে, এবং আপনি যদি বইটাকে খেয়াল করেন এইভাবেই কিন্তু সব দেওয়া আছে। তো যাই হোক, আমরা এই জায়গাগুলো যদি একটু খেয়াল করি, দেখেন এখানে এটা কিন্তু কালার ডায়াগ্রাম। কালার ডায়াগ্রাম বলার উদ্দেশ্য হচ্ছে, দেখবেন এই যে 4.1, প্রত্যেকটা প্রসেসের মধ্যে একটা করে সাব প্রসেস আছে ইন্টিগ্রেশন। যেমন ইনিশিয়েটিং, এই প্রসেসের মধ্যে সাব প্রসেস 4.1 হচ্ছে ইন্টিগ্রেশন। তারপরে প্ল্যানিং, প্ল্যানিং এর 4.2 এর মধ্যে আছে ইন্টিগ্রেশন। তারপরে এক্সিকিউটিং, এক্সিকিউটিং এর এই যে 4.3 4.4 এর মধ্যে আছে ইন্টিগ্রেশনের দুইটা সাব প্রসেস। তারপরে হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর মধ্যে আপনার 4.5 4.6 এটা হচ্ছে ইন্টিগ্রেশনের দুইটা প্রসেস আছে, এবং লাস্টলি ক্লোজিং এর মধ্যে 4.7 এর ইন্টিগ্রেশন আছে। আসলে এখানে এই যে কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ব্ল্যাক কালার দিয়ে, যে ব্ল্যাক কালার আসলে ইন্টিগ্রেট করছে। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে ধরেন মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর এখানে যে সাব প্রসেস গুলো আছে, এই সকল সাব প্রসেসকে আসলে এই সাব প্রসেসটা ইন্টিগ্রেশনটা এটা কানেক্ট করে, সবগুলাকে আসলে কোঅর্ডিনেটেড ওয়েতে কালেক্ট করে। মানে এটা আসলে সেন্ট্রাল পয়েন্ট, আপনার বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে পারে। যেমন ধরেন যে স্কোপ এখান থেকে আসলো, এখানে আসার পরে যদি স্কোপের ফলে কস্টের কোনো চেঞ্জ হয়, তাহলে কিন্তু কস্টের মধ্যে এই চেঞ্জটা চলে যাবে। মানে আসলে ইন্টিগ্রেট করে। এখানে যতগুলা সাব প্রসেস আছে এই মনিটরিং এন্ড কন্ট্রোলিং প্রসেসের মধ্যে, এই সকল সাব প্রসেসকে এই ইন্টিগ্রেশন সাব প্রসেসটা আসলে কন্ট্রোল, সরি, এই ইন্টিগ্রেট করে। এবং এইখানে দেখেন যে এই যে 4.5 ইন্টিগ্রেশন, 4.6 ইন্টিগ্রেশন, এই 4.5 4.6 বা এখানে 4.7 বা 4.3, আসলে এগুলা কি? এটা কিন্তু হচ্ছে চ্যাপ্টারের নাম্বার। কার? এটা হচ্ছে এই যে পিএম বুকের বইয়ের চ্যাপ্টারের নাম্বার। আমরা যদি একটু ডিটেলস দেখি, যেমন 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 দেখেন 4.1 ইন্টিগ্রেশন ডেভেলপ প্রজেক্ট চার্টার। আমরা যদি এই বইটাকে একটু খেয়াল করি, এই যে 4.1 ডেভেলপ প্রজেক্ট চার্টার, আমরা কিন্তু এখানে তাই দেখলাম, এই যে 4.1 ডেভেলপ প্রজেক্ট চার্টার। আমি যদি আরেকটু দেখাই, এটা দেখেন এখানে 4.5 ইন্টিগ্রেশন মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক। 4.5 মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক, আমি যদি ডিটেলসেও যেতে পারি, এই যে মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক। তো এইভাবেই আসলে গোটা বইটাই যেভাবে লেখা আছে সেভাবেই কিন্তু এই ডায়াগ্রামটা তৈরি করা আছে। আমি তো শুধু ইন্টিগ্রেশনের কথা বললাম, দেখেন ইন্টিগ্রেশন এখানে ব্ল্যাক কালার দিয়ে তৈরি করা। আমি যদি আরেকটা সাব প্রসেসের কথা বলি, যেমন ধরেন এখানে স্কোপ, প্ল্যানিং এর ক্ষেত্রে স্কোপ কিন্তু ব্লু কালার দিয়ে তৈরি করা। এই যে ঠিক এইটা যদি আপনি এক্সিকিউটিং এ যান, এক্সিকিউটিং এ কোনো আসলে স্কোপ নাই। এখানে মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর মধ্যে কিন্তু স্কোপ আছে, সেটাও কিন্তু ব্লু কালার দিয়ে তৈরি করা। আমি যদি আরেকটা দেখাই, সেটা হচ্ছে কস্ট। কস্ট দেখেন গ্রিন কালার দিয়ে তৈরি করা প্ল্যানিং এর মধ্যে। ঠিক এখানেও কিন্তু কস্ট যদি থাকে, এই যে আমাদের মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর মধ্যে কস্ট আছে, এটা কিন্তু গ্রিন কালার। তারপরে আপনি দেখেন যে এখানে কমিউনিকেশন, কমিউনিকেশন কিন্তু রেড কালার দিয়ে তৈরি করা, এটা প্ল্যানিং এর মধ্যে। এই যে প্ল্যানিং এর মধ্যে কমিউনিকেশন রেড কালার দিয়ে তৈরি করা, এক্সিকিউটিং এর মধ্যেও কিন্তু এটা রেড কালার দেওয়া আছে, এবং মনিটরিং এবং কন্ট্রোলিং এর মধ্যেও কিন্তু এটা রেড কালার। এই জন্য এটাকে কালার ডায়াগ্রাম বলা হচ্ছে। এখন আরেকটা চ্যাপ্টারের কথা বলি, যেমন ধরেন যে 6.1 শিডিউল। এটা যদি আমরা যদি এইখানে দেখি, আমরা দেখবো 6.1 এর শিডিউলে আছে, এই যে 6.1 প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট। এই যে 6.1 প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট। 6.2 ডিফাইন অ্যাক্টিভিটিস, এই যে 6.2 ডিফাইন অ্যাক্টিভিটিস। 6.3 সিকোয়েন্স অ্যাক্টিভিটিস। 6.4 এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন। এই যে 6.3 সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, 6.4 এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন। 6.5 ইজ শিডিউল, এর মধ্যে ডেভেলপ শিডিউল। এখানে দেখেন এটা হলো ডেভেলপ শিডিউল। এভাবে কিন্তু এই ডায়াগ্রামটা আপনাকে এটা রিপ্রেজেন্ট করছে। এখন এইভাবে কেন রিপ্রেজেন্ট করা হলো, এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে কোনো কালারটা দেখে সহজেই বুঝতে পারেন যে আসলে কোথায় কোনটা আছে, এক নজরে দেখে নিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে এই পার্টটুকু দেখবেন, কস্টের এস্টিমেট, কস্টটা কিভাবে কাজ করা যায় এটা ডিটেলস দেখতে চাচ্ছেন, তাহলে আপনি সরাসরি বইয়ের মধ্যে ঢুকে 7.2 সেকশনে গেলে আপনি কিন্তু সরাসরি এটা পেয়ে যাবেন, যে এস্টিমেট কস্ট। আপনি এখানে ঢুকে এখানে কিভাবে ডিটেলস কাজ করা যায়
আপনি কিন্তু ডিটেলস এটা দেখে নিতে পারেন। এই জন্যই কিন্তু কালার ডায়াগ্রামটা তৈরি করা। তা আপনি খুব সহজেই কিন্তু এই ডায়াগ্রাম থেকে আপনি কি দেখতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, এটা কিন্তু ডিটেলস বইয়ের আসলে একটা ইন্ডেক্সিং বলতে পারেন। ইন্ডেক্সিং শুধু না, ইন্ডেক্সিং তো আপনি যেতে পারবেন, সেটা ঠিক আছে। কালার ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে কোন সাব প্রসেসটাকে কি ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা আছে। আর মেইন জিনিস হচ্ছে যে আসলে এটা তো হচ্ছে ইন্ডেক্সিং এর মতো কাজ করছে, কিন্তু মেইন থিম যেটা সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা পুরো বইকে আসলে রিপ্রেজেন্ট করছে। আপনাকে যদি বলা হয় যে এই যে বইটা পড়লেন, বই পড়ার পরে আপনি হচ্ছে কি বুঝলেন, আপনার জন্য কিন্তু ইলাবোরেট করা কঠিন হবে এক নজরে। কিন্তু আপনি যদি ডায়াগ্রামটা বোঝেন, আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে কি আছে। আমি একটু বলি, তাহলে মনে হয় ক্লিয়ার হবে। তা আমি মনে হয় বুঝাইতে পেরেছি এতক্ষণ ধরে যে আসলে এই ডায়াগ্রামটার উদ্দেশ্য কি এবং ডায়াগ্রামটা আসলে কেন তৈরি করা হয়েছে এবং কিভাবে তৈরি করা হয়েছে। তো এটা মূলত আমরা যে ডায়াগ্রামটা দেখছি সেটা রিগার্ডো ভার্গাসের তৈরি করা একটা ডায়াগ্রাম, যেটা হচ্ছে পিএম বুক গাইড ভার্সন 6 এর উপরে আসলে প্রসেস প্রোর যে ডায়াগ্রাম সেটা তৈরি করা। তো আমরা একটু ডিটেলস যাব। তো এইখানে কিন্তু এখানে ডায়াগ্রাম দুইটা আছে। এটা হচ্ছে প্রসেস গুলা শুধু নাম দেওয়া আছে সাব প্রসেস সহ, কিন্তু এখানে সাব প্রসেস গুলার কি কি কার্যক্রম আছে সেগুলাও কিন্তু বলা আছে। একই জিনিস, জাস্ট ওটা ডিটেল ফর্ম। তো এইখানে দেখেন, আমরা যখন সাব প্রসেস গুলো এবার একটু চিন্তা করবো যে কিভাবে কাজ করে। ইনিশিয়েটিং একটা প্রজেক্ট যখন শুরু হয় তখন ইনিশিয়েট করা হয়। তো ইনিশিয়েটের প্রথমেই আসছে কিন্তু ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা আসলে কি? ইন্টিগ্রেশন হচ্ছে এই ইনিশিয়েটিং এর সেন্ট্রাল বা কোর অংশ। এখান থেকেই শুরু হবে, এবং কোনো জায়গায় যদি কোনো সাব প্রসেসে চেঞ্জ হয় তাহলে কিন্তু এই ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেট করে দিবে। এটা হলো ডেভেলপ প্রজেক্ট চার্টার। ইন্টিগ্রেশনটা দেখেন, ডেভেলপ প্রজেক্ট চার্টারটা আসলে কি? প্রজেক্ট চার্টার হচ্ছে একটা নেগোশিয়েট করার জন্য একটা চুক্তিপত্র আমরা বলতে পারি। কি হতে পারে? যে একটা প্রজেক্ট ম্যানেজার কি কাজ করবেন। সাধারণত একটা প্রজেক্ট কি হয়, কোনো প্রবলেমকে সলভ করার জন্য একটা সলিউশন হতে পারে একটা টাইম পিরিয়ডের মধ্যে একটা বাজেট দিয়ে, অথবা নতুন একটা প্রোডাক্ট তৈরি করা লাগতে পারে, অথবা নতুন একটা সার্ভিস হতে পারে, কোনো একটা রেজাল্ট হতে পারে, যেটাই হোক না কেন। প্রজেক্টের আসলে কাজটা কি হবে, একজন প্রজেক্ট ম্যানেজার কি কাজ করবেন, যেই কোম্পানির সাথে উনি কাজটা করছেন তার সাথে একটা চুক্তি করা, সেইখানে কিন্তু ডিটেলস লেখা থাকবে, তার টাইম, তার বাজেট, এবং আহ, কি কি প্রবলেম উনি সলভ করবেন, এই প্রজেক্টের আসলে স্পেকটা কি, স্পেসিফিকেশন গুলাকে উনি আসলে কিভাবে সলভ করতে, কিভাবে অনেক সময় থাকে না, কি করতে চাচ্ছেন সেটার কিন্তু একটা ডিটেলস থাকে, যেটা আসলে আসলে চুক্তিপত্র, একটা এমইউ। তো এইটা হচ্ছে প্রজেক্ট চার্টার। তো এই প্রজেক্ট চার্টারটা যখন ডেভেলপ করতে হবে তখন কিন্তু স্টেক হোল্ডারদেরকে সাথে নিতে হবে। স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে ওই প্রজেক্টের সাথে যারা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি যুক্ত। তো ডিরেক্টলি কারা যুক্ত হতে পারে? যারা সরাসরি ওই প্রজেক্ট থেকে সুবিধা পাবেন অথবা অসুবিধা ভোগ করবেন। যারা ওই প্রজেক্টের সাথে ডিরেক্টলি যুক্ত, এবং এমন হতে পারে যে অনেক সময় ইনডিরেক্টলি যারা যুক্ত তাদেরকে আমরা নিতে পারি, এটা প্রয়োজন অনুসারে। এটা ডিপেন্ড করছে প্রজেক্টের উপরে বেস করে, অনেক সময় 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের, 10 ধরনের গ্রুপও থাকতে পারে। তো যেটা হবে যে প্রজেক্ট চার্টারটা মানে প্রবলেমটা কি সেইটা ডিফাইন করার জন্য, প্রবলেমটা সলিউশন কিভাবে হবে সেইটা ডিফাইন করার জন্য আমাদের কিন্তু প্রথমে যেটা করতে হবে, প্রজেক্ট চার্টার ডেভেলপ করার জন্য আমাদের হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে তাদের সাথে কথা বলে প্রজেক্ট ম্যানেজার কিন্তু প্রজেক্ট চার্টার রেডি করবেন এবং কোম্পানির সাথে সেটা ইমেইল করবেন। তো দেখেন, আমাদের এই যে স্টেক হোল্ডারকে কিন্তু প্রথমে আমরা এনগেজ এখানে করলাম, কারণ হচ্ছে যে আসলে প্রবলেমটা, যে সলিউশন আসবে সেটা তো স্টেক হোল্ডারদের জন্যই। তো যাদের জন্য আমরা কাজটা হচ্ছে, যাদের জন্য প্রজেক্ট ডেভেলপ হচ্ছে, তাদেরকে যদি আমরা আমরা যদি প্রজেক্টের মধ্যে এনগেজ না করি তাহলে কেমন হয়? এটা তো আসলে ফ্রুটফুল হবে না, প্রজেক্ট সাকসেসফুল হবে না। তো প্রজেক্টকে সাকসেস করার জন্য অবশ্যই স্টেক হোল্ডারদেরকে একেবারে শুরুতেই কি উদ্দেশ্যে প্রজেক্টটা করা হচ্ছে এবং তাদের অবজারভেশনটা কি, তাদের কি করলে ভালো হইতে পারে এই প্রজেক্টের আউটপুট, এবং কিভাবে করা যেতে পারে, তারাও কিন্তু ওই আউটও করতে পারেন। তো সব মিলিয়ে স্টেক হোল্ডারদেরকে আমাদের এখানে এনগেজ করতে হবে। এটাই হচ্ছে ইনিশিয়েটিং। ইনিশিয়েটিং এ মূলত একটা প্রজেক্ট চার্টার ডেভেলপ করা হয়, একটা এমওইউ রেডি করা হয়, যেখানে প্রবলেম গুলা কি থাকবে, প্রজেক্টের আউটপুট কি হবে সেটা ডিফাইন করা হয়, কতদিন সময় লাগবে, বাজেট কত হবে, কিভাবে বাজেট গুলা ছাড় হবে, সেগুলো আসলে ডিফাইন করা হয়, এবং অবশ্যই স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে। এটা ছিল আমাদের ইনিশিয়েটিং। এটা প্রসেসটা খুব ছোট। সেকেন্ড হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং এ দেখেন আসলে একটা প্রজেক্টকে যখন আমরা কাজ শুরু করব,
তখন কিন্তু এটার প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, যে প্ল্যানিংটা কিভাবে হচ্ছে তার উপরে বেস করে কিন্তু পুরো প্রজেক্টের সাকসেসটা ডিপেন্ড করবে। তো এই প্ল্যানিং এর সময় আমাদেরকে কিন্তু সবকিছু, মানে এমন কোনো সাব প্রসেসকে বাদ দেওয়া যাবে না। আমরা ওই সাব প্রসেসে কাজ নাও করতে পারি, কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকতে হবে। তাছাড়া পরবর্তীতে যখন প্ল্যানিং হয়ে যাবে, আমরা শেষে যে যখন এটাকে ফাইনাল অবস্থায় নিয়ে আসবো, যখন ক্লোজিং করতে যাব, তখন যদি মনে হয় যে এই অংশটা বাদ গেছে, তখন কিন্তু এটা টেনে নিয়ে আসা খুব কঠিন হয়ে পড়ে। যদিও অ্যাজাইল টেকনিকে আমরা অনেক কিছু পারি, তারপরেও কিন্তু এটার জন্য কস্ট বাড়বে, এটার জন্য টাইম শিডিউল বাড়বে। তো যতটা পারা যায় প্ল্যানিং এর মধ্যে আমাদের হচ্ছে সেই জিনিসগুলা চিন্তা করা, যে কত ধরনের অ্যাঙ্গেল থাকতে পারে একটা প্রজেক্টকে চিন্তা করার জন্য। তো প্ল্যানিং এর মধ্যে দেখেন এখানে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, প্রকিউরমেন্ট প্ল্যান, স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। মানে এমন কিছু বাকি নাই যে আসলে আপনার প্ল্যানিং এর মধ্যে রাখতে হবে না। তো এইখানে দেখেন আমি একটা একটা করে একটু বলি, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা আসলে কি। এখানে কিন্তু ডিটেলস আছে, এই যে স্কোপ, এটা স্কোপে এখানে 4টা সাব প্রসেসের কথা বলা হচ্ছে: প্ল্যান, স্কোপ ম্যানেজমেন্ট, কালেক্ট রিকোয়ারমেন্টস, ডিফাইন স্কোপ, ক্রিয়েট ডাব্লিউবিএস। এখানে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, স্কোপ ম্যানেজমেন্টটা কি হতে পারে? স্কোপ ম্যানেজমেন্ট আসলে যে একটা প্রজেক্ট যখন আপনি করবেন, তখন এই প্রজেক্টটা আপনার কতগুলা চিন্তা আপনার মধ্যে আসতে পারে। যেমন ধরেন যে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাচ্ছেন, একটা প্রজেক্ট আপনি কাজ করতে চাচ্ছেন, প্ল্যানিং এর সময় আপনি কত ভাবে চিন্তা করতে পারেন যে সফটওয়্যারের আউটলুকিংটা কেমন হবে। যেমন হচ্ছে যে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করছেন ডেস্কটপ কম্পিউটারের জন্য। তা আপনি এই স্কোপের মধ্যে আপনি চিন্তা করতে পারেন যে ইউজাররা তো শুধু ডেস্কটপ ইউজ করবে না, তারা মোবাইল ইউজ করবে, ছোট ট্যাব ইউজ করতে পারে, বা আরো বড় স্ক্রিনে দেখতে পারে। তখন এই সফটওয়্যারের আউটলুকিংটা কেমন হবে, এটা যেমন একটা স্কোপের মধ্যে পড়ছে। আপনি যদি শুধু ডেস্কটপের জন্য চিন্তা করে অ্যাপ্লিকেশন করেন, পরবর্তীতে যদি এটা মোবাইল অ্যাপস হিসেবে ইউজ করতে হয়, তখন কিন্তু একটা বড় ধরনের প্রবলেম দেখা দিতে পারে। এটা একটা এক্সাম্পল বললাম। আপনি ধরেন যে একটা ফ্লাইওভার করতে চাচ্ছেন, তো ফ্লাইওভার আপনি করছেন, আপনি চিন্তা করলেন যে এই দিক দিয়ে শুধুমাত্র হচ্ছে মানুষ যাতায়াত করতে পারে বা আপনার গাড়ি যাতায়াত করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর এমনও হইতে পারে যে ওই ফ্লাইওভারের উপর দিয়ে একটা ট্রেন লাইনের ব্যবস্থা করা লাগতে পারে। তখন কি হবে? তো আপনার এইটা, আপনি ট্রেনের ব্যবস্থা করবেন কি করবেন না সেটা পরের ব্যাপার, কিন্তু আপনার চিন্তার মধ্যে থাকতে হবে। তো দিস ইজ কল্ড স্কোপ। স্কোপ মানে হচ্ছে আপনি কত অ্যাঙ্গেলে আপনি চিন্তা করবেন সেটা ডিফাইন করা। তো এইটাই হচ্ছে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট। আপনি কত ভাবে আসলে স্কোপ টাকে ডিল করবেন, পুরাটা আসলে এই সাব প্রসেসটা স্কোপ সেটাকে ডিল করে। তো প্রথমেই যে সাব প্রসেসটা আছে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আপনি স্কোপ গুলাকে কিভাবে ম্যানেজ করবেন, এই সাব প্রসেসটাকে কিভাবে ম্যানেজ করবেন সেইটার প্ল্যান। এই সাব প্রসেসটাকে কিভাবে ম্যানেজ করবেন সেইটার প্ল্যান। তারপরে আপনি এটাকে প্ল্যান করার পর আপনি করলেন কি, ডিফাইন সরি কালেক্ট রিকোয়ারমেন্ট। কোন কোন ধরনের স্কোপ আছে আপনি সবগুলা রিকোয়ারমেন্টকে কালেক্ট করলেন। আমি কিন্তু বললাম যে আপনি সবগুলাকে কালেক্ট করবেন, কিন্তু এর মধ্যে আপনি যেগুলো দরকার নেই সেগুলো বাদ দেবেন, কিন্তু কালেক্ট করা মানে কম করা যাবে না। আপনি সব অ্যাঙ্গেলে চিন্তা করবেন, কিন্তু ওই প্রজেক্টের জন্য যেগুলো দরকার নাই সেগুলো আপনি বাদ দিতে পারেন। তো এটা হচ্ছে কালেক্ট রিকোয়ারমেন্টস। সবগুলো আপনি রিকোয়ারমেন্ট কালেক্ট করলেন। এরপরে হচ্ছে ডিফাইন স্কোপ। এর মধ্যে আপনার কোন কোনটা দরকার আপনি সেগুলা আপনি নেবেন, এবং সেগুলা কারো ডিটেলস আপনাকে চিন্তা করতে হবে যে আসলে সেইগুলার আউটপুট কি হতে পারে। তার মানে আমরা এখানে পুরো স্কোপ ম্যানেজ কিভাবে করব সেটা ঠিক করলাম প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টে। সেকেন্ড হচ্ছে কালেক্ট রিকোয়ারমেন্টস, যত ধরনের স্কোপ আছে সেগুলো নিয়ে আমরা চিন্তা করলাম। থার্ড হচ্ছে আমরা এর মধ্যে যে স্কোপ গুলো নিয়ে কাজ করা যেতে পারে এই প্রজেক্ট ম্যানেজারের প্রজেক্ট ম্যানেজমেন্টে, সেইটা নিয়ে আমরা দেখছি। ফোর্থ হচ্ছে ক্রিয়েট ডাব্লিউএসবি। ডাব্লিউএসবি মানে হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। আপনি একটা কাজকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা। ধরেন আপনি একটা বড় কাজ করবেন, সেই বড় কাজটাকে আপনি যত মানে স্মলেস্ট ইউনিটে ব্রেক করতে পারবেন, তত কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওই কাজটা করার জন্য কি পরিমাণ লোক দরকার, ওই কাজ করার জন্য বাজেট কি পরিমাণ লাগবে, আপনার একটা কাজের উপরে আর একটা কাজের কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, এগুলো সব কিন্তু বোঝা যায় এই ডাব্লিউএসবির কাজের কারণে। তো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার হচ্ছে এমন একটা আহ, মানে ফরম্যাট, যেটা হচ্ছে আপনার একটা বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করবে, এবং আপনি সেখান থেকে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনি কাজটা
করতে পারেন। আমি একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। দেখেন, এইটা হলো একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের কাজটা আসলে কি করে তার একটা ডকুমেন্ট। আমি একটা এক্সাম্পলে আসি, ডাব্লিউবিএস এক্সাম্পল। এইটা হচ্ছে একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের এক্সাম্পল। এটা একটা রিসার্চ প্রজেক্ট ছিল যেটা আমারই করা। তো এইখানে এটা হলো আপনার মেইন টাস্ক। এই মেইন টাস্কটাকে আমরা প্রথমে কিন্তু 5টা ফেজে ভাগ করলাম, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, ফেজ 5। এখন এই ফেজ 1 এর আবার কিন্তু 3টা সাবপার্ট আছে, ফেজ 2 এর এখানে 3টা সাবপার্ট আছে, ফেজ 3 দেখেন অনেকগুলো সাবপার্ট আছে, এবং সাবপার্টের পরে আবার সাবপার্ট আছে। তো এইভাবে আমরা যদি কাজগুলাকে ভাগ করে নিতে পারি, তাহলে কি হবে, আপনি কিন্তু হচ্ছে একেবারে কোন কাজগুলা কিভাবে করতে হবে সেটা কিন্তু বুঝতে পারবেন। এবং যদি এমন থাকে যে কোনো কাজের পরে কোনো কাজের ডিপেন্ডেন্সি আছে, ধরেন যে এই কাজটা করার পরে এই কাজটা করতে হবে, সেখানেও কিন্তু আপনি বুঝতে পারবেন। মানে পুরো কাজটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা, দিস ইজ কল্ড ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তো এইটা একটা এক্সাম্পল। তো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা আমার মনে হয় বুঝতে পেরেছেন, যে আমাদের আসলে খুব সিম্পল বিষয়, যে আমাদের কাজটাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে নেব। তো এইখানে আমরা যেই জায়গায় ছিলাম, আমরা হচ্ছে স্কোপ ম্যানেজমেন্টে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার পর্যন্ত দেখলাম, যে এই কাজটুকু দেখেন স্কোপের কাজ, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানিং এর কাজ। এইটা করার পরে এটা কিন্তু ইন্টিগ্রেশনে যাবে। ওকে, ইন্টিগ্রেশনে যাবে। পরে কি হচ্ছে আমি বলছি। এরপরে হচ্ছে আপনি শিডিউল চিন্তা করেন, শিডিউল ম্যানেজমেন্ট কি হবে, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট। শিডিউল ম্যানেজমেন্টটা কি, এখানে আমরা যে ডাব্লিউএসবি দেখলাম, এখন এই এই কাজগুলা করলেই তো বড় কাজটা হয়ে যাবে, তাই না? ছোট ছোট অংশ কাজগুলা করলে এখন এই কাজগুলোর মধ্যে কোন কাজটা করতে কতদিন সময় লাগবে, একটা কাজের উপর আরেকটা কাজের ডিপেন্ডেন্সি আছে কিনা, সেগুলা কিন্তু আমরা সহজেই এখান থেকে বুঝতে পারবো, যদি আমরা এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারে যে এলিমেন্ট গুলো আছে সেগুলাকে আমরা একটা গ্যান্ট চার্টের মধ্যে নিয়ে আসি। গ্যান্ট চার্টটা কি আপনাদের অনেকেরই জানেন হয়তো, আমি জাস্ট একটা এক্সাম্পল ফিগার দিয়ে গ্যান্ট চার্টটা একটু বলি। এইটা হচ্ছে একটা গ্যান্ট চার্টের এক্সাম্পল। এইখানে যদি আমরা দেখি একটু গ্যান্ট চার্টটা, দেখেন গ্যান্ট চার্টে সাধারণত কি থাকে। আচ্ছা, এইটা দেখি, গ্যান্ট চার্টের অনেকগুলো ফরম্যাট হয় আসলে। তো এইখানে একটা সিম্পলিফাইড ফরম্যাট দেওয়া আছে, যেমন দেখেন এটা হলো টাস্ক নেম, ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, ডিপ্লয়, মানে আমাদের হচ্ছে এইখানে যে স্টেপস গুলো আছে সেটা। কারণ ইনিশিয়েট করার জন্য টোটাল লাগবে 12 দিন। এর মধ্যে এই ইনিশিয়েটের জন্য আইডেন্টিফাই অবজেক্টিভ 4 days, ডিটারমাইন প্রজেক্ট ফিজিবিলিটি 2 days, এভাবে কিন্তু প্রত্যেকটার কয়দিন কয়দিন করে লাগবে সেটা বলা আছে, এবং কোন সময় থেকে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এই কাজটা শেষ হবে, এবং এই কাজের জন্য কে লায়েবল, এই যে পার্সনের নামও কিন্তু দেওয়া আছে। এবং এখানে দেখেন যে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, যেমন এই সাব প্রসেসটা করার জন্য 4 দিন লাগবে, যে 4 দিন কিন্তু দেওয়া আছে, ডেট ধরে, ইয়ার ধরে। এবং এই কাজের উপরে এই কাজটা ডিপেন্ডেন্ট কিন্তু, যেমন দেখেন যে এই কাজটা করার জন্য এই যে এইখানে হচ্ছে এইটা অ্যারো আসছে, তার মানে এইটা করার পরে এটা করতে হবে। তারপরে এই কাজটা করার জন্য কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নাই, কোনো অ্যারো নাই, কিন্তু এই কাজটা করার জন্য এই কাজটা করতে হবে এবং এই কাজটা করতে হবে। তার মানে কি, এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে ডিপেন্ডেন্সি লাগবে কি লাগবে না। এবং এইটা কিন্তু আসলে একটা মাইলস্টোন, যে এখানে কিন্তু একটা ফেজ শেষ হয়েছে, যেমন ইনিশিয়েটিং শেষ হয়েছে, ওই জন্য এটাকে মাইলস্টোন বলা হয়। তারপরে এইটা হচ্ছে আসলে একটা মাইলস্টোন, মানে একটা একটা করে ফেজ আমরা পার করছি। তো এটা হলো জ্ঞান চার্ট। জ্ঞান চার্ট দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে এটা টাইমিং অবস্থাটা কি, টাইমের অবস্থাটা কি, টাইম শিডিউলটা কেমন হবে। তো আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে একটা প্রজেক্টকে ছোট ছোট অংশে প্রথমে ব্রেক করে নিই, প্রজেক্টের টাস্কে, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এখন যখন ছোট ছোট অংশে ভাগ হলো, এরপরে আমরা একটা গ্র্যান্ড চার্ট তৈরি করে ফেলি, যে গ্র্যান্ড চার্টে আমাদের টাস্ক গুলা কোনটা কয়দিন লাগবে, কার উপরে কারো ডিপেন্ডেন্সি আছে কিনা, আমাদের এই পিকচারটা যদি চোখের সামনে থাকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে কি হতে চলেছে আমাদের প্রজেক্টে। তো যাই হোক, এই শিডিউলটা কিন্তু আসলে এই গ্যান্ট চার্টের কাজটা করে। তো এইখানে আমাদের হচ্ছে প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, আমরা এই পুরো শিডিউল ম্যানেজমেন্টটা কিভাবে করব সেইটা এখানে এলোবারেট করা আছে। এরপরে হচ্ছে ডিফাইন অ্যাক্টিভিটিস, ওই যে বললাম কি কি অ্যাক্টিভিটিস ডাব্লিউএসবি
থেকে আসবে, সরি WBS থেকে আসবে অ্যাক্টিভিটিস গুলা। তারপরে হচ্ছে সিকোয়েন্স অ্যাক্টিভিটিস। এখন এমন হইতে পারে যে কোন কাজ আগে কোন কাজ পরে, এমনও তো হইতে পারে এখানে গ্যান্ট চার্টে কোন কাজটা আগে কোন কাজটা পরে করলে এমন আগে ভালো হচ্ছে, বা এমনও হইতে পারে যে প্যারালাল কাজ করা যাচ্ছে যেটা ডিপেন্ডেন্সি নাই। তো সেই কাজগুলো কিন্তু এখানে করা যেতে পারে, এই যে সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, কোনটা আগে করব কোনটা পরে করব, প্যারালাল প্রসেসিং করা যায় কিনা সেগুলো চিন্তা করা। এরপরে হচ্ছে এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন, যে এইখানে যে কাজগুলা ঠিক করা হলো সেগুলা আহ, আহ, সময় কেমন লাগবে সেইটার একটা বিষয় আছে, যে কোনটার কেমন সময় লাগবে। এখানে কিন্তু আমরা সেটা দেখেছি, এই যে সাব প্রসেসের প্রত্যেকটা পার্টের এখানে কোনটার কয়দিন সময় লাগবে সেটা কিন্তু এই যে লেখা আছে। টোটাল 12, কিন্তু এই যে 4 2 7 3 চারটা মিলে কিন্তু 12, 4 2 7 3 2। তো এগুলা আসলে এই যে প্যারালাল করে কি হচ্ছে, এখানে কিন্তু টোটাল ডিউরেশনটা দেওয়া আছে। তো এটা হলো এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন। তারপরে হচ্ছে ডেভেলপ শিডিউল, তার মানে আমাদের হচ্ছে এই শিডিউলটা তৈরি করা। এটাই তৈরি করতে হবে, আসলে এই তৈরি করার প্রসেসটা হচ্ছে এইটা। এবং এখানে দেখেন, এখানে কিন্তু সব জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায়, ইভেন আমাদের স্কোপেও কিন্তু আপনি হলো ডিফাইন স্কোপ করার সময় কিন্তু এখানে বাই ডিরেকশনাল এরো, আপনি কিন্তু আগে যেতে পারতেন, আগে থেকে আরো আগে যেতে পারতেন। এখানেও প্ল্যানিং এর সময় আপনি হচ্ছে শিডিউল ম্যানেজমেন্ট থেকে ডিফাইন অ্যাক্টিভিটিতে যেতে পারবেন, সব জায়গা থেকে সব জায়গায় যেতে পারবেন, ইভেন ক্রস করেও যেতে পারবেন। তার মানে এটা কিন্তু আসলে আমাদের যে প্রিডিক্টিভ অ্যাপ্রোচ ছিল, যে ওয়াটারফল অ্যাপ্রোচ ছিল, সেই অ্যাপ্রোচে যে প্রবলেম ছিল সেই প্রবলেম কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমরা কিন্তু সব জায়গা থেকে সব জায়গায় যেতে পারবো, অন্তত সাব প্রসেসের মধ্যে। প্রসেসের মধ্যেও যাওয়া যাবে, আমরা আসছি তখন ক্লিয়ার হবো। এরপরে দেখেন কস্ট। কস্ট কি হতে পারে, আমরা এগুলা কিন্তু সবই যে ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকছে, দেখেন ইন্টিগ্রেশনের মধ্যে কিন্তু বাই ডিরেকশনাল অ্যারো। এখন একটা জিনিস বলি, ধরেন যে কস্টটা পরে বলছি, যে স্কোপ আপনি তৈরি করেছেন প্রথমে, এরপরে শিডিউল তৈরি করতে গিয়ে দেখলেন যে না, এই শিডিউলের তৈরি করতে যে স্কোপের কোনো চেঞ্জ করতে হচ্ছে, তখন কিন্তু আপনি এই স্কোপ আবার চেঞ্জ করতে পারবেন। এইটা এখানে কাজ করতে যে এইটা রিপোর্ট করবে হচ্ছে ইন্টিগ্রেশনকে, ইন্টিগ্রেশন এটাকে চেঞ্জ করবে। দিস ইজ অ্যাজাইল টেকনিক, ডাইনামিক প্রসেস। আপনি শিডিউল করতে যেয়ে যদি কোনো চেঞ্জ স্কোপের লাগে, ইন্টিগ্রেশনে আসবে, এই চেঞ্জটা শিডিউল থেকে ইন্টিগ্রেশনে আসবে, ইন্টিগ্রেশন থেকে কিন্তু স্কোপ এটা চেঞ্জ চলে যাবে। এরপরে কস্ট, কস্টের ক্ষেত্রে কি হতে পারে, কস্ট প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট, পুরো কস্টটা কিভাবে ম্যানেজ হবে তার একটা এখানে সাব প্রসেসের ম্যানেজ করার জন্য বলা হচ্ছে। এরপরে এস্টিমেট কস্ট, আমরা শিডিউল করেছি, কি পরিমাণ খরচ হবে সেটা বুঝতে পারবো, এবং এরপরে বাজেট তৈরি করতে হবে, এটা ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকবে। এরপরে হচ্ছে কোয়ালিটি, প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট, আমরা এই প্রজেক্টটা কোন কোয়ালিটির বানাবো। দেখেন, কোয়ালিটি বলতে আমরা সবসময় কিন্তু হাই কোয়ালিটি বুঝি তা কিন্তু না। হাই কোয়ালিটি মানে কি, ধরেন আপনি 5,000 টাকা নিয়ে বাজারে গেছেন একটা শার্ট কেনার জন্য, তো 5,000 টাকা দিয়ে যে শার্টটা কিনবেন সেটা কিন্তু 5,000 টাকারই কোয়ালিটি হতে হবে। আপনি 500 টাকা নিয়ে বাজারে গেছেন শার্ট কেনার জন্য, তাহলে যে শার্টটা কিনবেন সেটা কিন্তু 500 টাকার মতোই কোয়ালিটি হতে হবে। এখন একটা প্রজেক্টে আপনাকে যে বাজেট দেওয়া আছে, সেই বাজেটের মধ্যে আপনি কত ভালো একটা প্রোডাক্ট হয়তো তৈরি করতে হবে, আপনাকে কত ভালো প্রোডাক্ট তৈরি করতে পারবেন, দ্যাট ইজ দ্য কোয়ালিটি। এমন না যে আপনাকে 500 টাকা দিয়ে 5,000 টাকার শার্ট কিনতে বলা হচ্ছে, তা কিন্তু না, 500 টাকা দিয়ে 500 টাকারই শার্ট কিনতে বলা হচ্ছে, কিন্তু 500 টাকার শার্টটা যেন 500 টাকার মতো হয়, 5,000 টাকার শার্ট যেন 5,000 টাকার মতো হয়। তো ওইরকমই আমাদের মধ্যে এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা চিন্তা করি যে কোয়ালিটি বলতে সবসময় হাই কোয়ালিটি, আসলে কিন্তু তা না। হাই কোয়ালিটি মানেই হচ্ছে যে আপনার যা বাজেট আছে, যে টাইম শিডিউল আছে, আপনার পুরো সিস্টেমের যেটা আপনার সাপোর্ট দিচ্ছে, এনভায়রনমেন্টাল যে সাপোর্টটা আছে, তার মধ্যে আপনি কত ভালো প্রোডাক্ট তৈরি করতে পারছেন, দ্যাট ইজ দ্য কোয়ালিটি। তো এখানে আমাদের এই প্রজেক্টের কোয়ালিটি কি, আমরা একটা তো অবশ্যই ইনিশিয়েটিং এর সময় সেগুলাকে চিন্তা করে কাজ করেছি, কোয়ালিটি কি হবে সেইটাই আসলে প্ল্যান করা। তো সেই কোয়ালিটি ম্যানেজমেন্ট কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, এবং কিভাবে ম্যানেজ করব এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে এই কোয়ালিটি গুলা। এবং যেহেতু কালার ডায়াগ্রাম, এই যে কালার দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, এখানে কিন্তু কস্ট যেটা বললাম কস্টেরও ডিটেলস দেওয়া আছে, এই যে কোয়ালিটি আমরা কিভাবে ম্যানেজ করব সেই কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানেরও ডিটেলস দেওয়া আছে। এরপরে এইটা কিন্তু আবার ঢুকলো ইন্টিগ্রেশনের মধ্যে। এরপরে রিসোর্স, আমরা যে এখানে শিডিউল করলাম, স্কোপ করেছি, শিডিউল করেছি, কস্ট করেছি, কোয়ালিটি করেছি, আপনার রিসোর্স কি লাগবে, সেই রিসোর্সের জন্য প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখন রিসোর্স সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে ম্যান পাওয়ার, স্কিল ম্যান পাওয়ার, আর একটা হচ্ছে আপনার মেশিনারিজ। তো আপনার এই দুই ধরনেরই কিন্তু আপনাকে রিসোর্সের ম্যানেজ করতে হবে। রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে কিভাবে আপনি রিসোর্স ম্যানেজ করবেন তার ফুল প্ল্যান, এবং কোন জিনিস কখন আপনি কিভাবে
ম্যানেজ করবেন, সেইটার আপনার প্ল্যান লাগবে। কিভাবে আপনি এটাকে আপনার ওই অর্গানাইজেশনের মধ্যেই আছে, যদি থাকে তাহলে যদি অন্য কাজে ইউজ হয় তাহলে আপনি কখন কোনটাকে কিভাবে শিডিউল করবেন সেটারও কিন্তু আসলে আপনাকে হিসাব করতে হবে। আপনার যদি ম্যান পাওয়ার বাইরে থেকে হায়ার করতে হয় তাহলে কিভাবে হায়ার করবেন তার পুরো প্ল্যান আপনাকে লাগবে। এই যে এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, আপনি কিভাবে রিসোর্স গুলাকে আসলে অ্যাক্টিভ করবেন বা কাজে লাগাবেন সেগুলোর কিন্তু এস্টিমেশন আপনাকে থাকতে হবে, এবং এইটা কিন্তু ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকবে। এরপরে দেখেন কমিউনিকেশন। কমিউনিকেশন এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা মূলত আসলে ইন্টারপার্সোনাল স্কিলের মধ্যে পড়ে। কমিউনিকেশন বলতে আসলে আমরা এখানে যে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের অংশটুকু আছে সেটা হলো যে প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট, প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট। আপনি এই পুরো যে কাজটুকু করছেন এখানে, একটা প্রজেক্ট ম্যানেজারের কাজ করার সময় অথরিটি থেকে শুরু করে আপনার প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে কথা বলা, ডেভেলপমেন্ট টিমের সাথে কথা বলা, প্রজেক্ট ওনারের সাথে কথা বলা, প্রজেক্টে তোলার জন্য যা যা করা দরকার সেই কমিউনিকেশন গুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন, কার সাথে কখন কি করে কথা বলবেন, কোন পয়েন্টে কথা বলবেন, তার একটা প্ল্যান থাকতে হবে। চেঞ্জ হতে পারে পরবর্তীতে যে, বাট ইউ হ্যাভ টু ডেভেলপ এ প্ল্যান ফর কমিউনিকেশন। তো এইটা আসলে আপনার লাগবে। এরপরে প্রকিউরমেন্ট, আপনার এখানে এই প্রজেক্টটা ডেভেলপ করার জন্য আহ, আপনার বেশ কিছু কেনাকাটা লাগতে পারে। তো আপনি বছরের কোন সময় আহ, এই প্রকিউরমেন্ট গুলা করবেন এবং আপনার এই প্ল্যানটা আসলে কি, এবং এই প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান করার জন্য আপনি যেই দেশে কাজ করবেন ওই দেশের গভর্নমেন্টের কিছু রুল থাকতে পারে, আপনি ইন্টারন্যাশনাল টেন্ডারের মধ্যে যেতে পারেন, সেগুলা কিভাবে করবেন সেগুলা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এগুলা ডিটেলস কিন্তু এখানে আরো ডিটেলস এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই যে প্রকিউরমেন্টের বিষয়গুলা এখানে দেওয়া আছে কিভাবে কাজ করবেন। তো এরপরে হচ্ছে স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান। আপনি স্টেক হোল্ডারকে আপনার প্রজেক্টে চলাকালীন সময়ে কিভাবে এনগেজ করবেন। আমরা কিন্তু অলরেডি ইনিশিয়েটিং এর সময় স্টেক হোল্ডারকে এনগেজ করেছি, আমরা এই প্ল্যানিং এর সময় স্টেক হোল্ডারদেরকে কিভাবে এনগেজ করব যেন সর্বোচ্চ বেনিফিট পেতে পারি। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই স্টেক হোল্ডারদের জন্য কিন্তু প্রজেক্টটা ডেভেলপ করা হচ্ছে। তো স্টেক হোল্ডারদের ফিডব্যাক নেওয়া, স্টেক হোল্ডারদের ইনপুট নেওয়া, এবং প্রত্যেকটা ফেজে ফেজে স্টেক হোল্ডারকে যদি আমরা সাথে রাখতে পারি তাহলে প্রজেক্ট সাকসেস হওয়ার রেটটা বেড়ে যাবে। কারণ তারাই ভালো জানে তাদের প্রবলেম কি, তারাই জানে আসলে সলিউশনটা কতটা পেলে তারা খুশি হবে। তো তাদের জন্যই যেহেতু সলিউশন করা, আসলে তাদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে। এই জন্যই আপনার পুরো স্টেক সিস্টেমের মধ্যে, পুরো প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে, সিস্টেম বলা ঠিক হচ্ছে না, পুরো প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে স্টেক হোল্ডারকে কিভাবে ইনগেজ করবেন সেটা আপনার একটা প্ল্যান রেডি রাখতে হবে প্ল্যানিং এর সময়। এরপরে দেখেন লাস্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেননা আমরা যেটা বলছি সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই আহ, এটা খুবই চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জ মানেই রিস্ক। তো রিস্ক আপনি কিভাবে মেনটেন করবেন, এখন অনেকেই মাথায় আসতে পারে যে হচ্ছে রিস্ক আসলে না আমরা দেখবো। নো, এটা কিন্তু ওই না। আপনার রিস্ক কি আসতে পারে সেটার একটা প্ল্যান আপনার মাথায় আগে থেকে থাকতে হবে। হ্যাঁ, হতে পারে ওই রিস্কের কিছু অংশ কাজ করলো অন্যটা কাজ করলো না, কিন্তু যদি আপনার কাছে একটা রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান থাকে তাহলে কিন্তু সুবিধা। যেমন ধরেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু গভর্নমেন্টের কাছে আছে, তাই না? যে কোনো সময় যদি ডিজাস্টার আসে তখন ওই প্ল্যান থেকে আপডেট হতে পারে, চেঞ্জ হতে পারে, একটা প্ল্যান কিন্তু থাকে। তো ওইরকম একটা প্রজেক্ট করার সময় যে কোনো ধরনের রিস্ক আসতে পারে, প্রজেক্ট বন্ধ হওয়ার উপক্রম হতে পারে, বাজেট কমে যেতে পারে, প্রজেক্ট হয়তো ফোর্সলি বন্ধ করার উপক্রম হতে পারে। তো সেই ধরনের কোনো রিস্ক আসলে আপনি কিভাবে সেই রিস্ককে আসলে টলারেট করবেন বা রিস্কের রেসপন্সটা কেমন হবে, রিস্ক আসলে আপনি কিভাবে সেটাকে ঠিক করবেন বা কিভাবে ওইটাকে রেসপন্ড করবেন, সেই বিষয়গুলো আপনার আগে থেকেই মাথায় রাখা দরকার প্রজেক্ট ম্যানেজারের। নট অনলি মাথায়, আসলে ডকুমেন্টেড থাকতে হবে। তো এখানে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে দেখেন প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট, আপনি রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে করবেন তার প্ল্যান, কি কি ধরনের রিস্ক আসতে পারে সেগুলোকে আসলে আইডেন্টিফাই রিস্ক। এরপরে হচ্ছে রিস্ক সাধারণত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিস্ক আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিস্ক। আমরা এখানে দেখছি যে দুই ধরনের রিস্ককে আসলে কনসিডার করতে হবে আপনাকে, এবং এখান থেকে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু এই যে অ্যারো যাওয়া যায়, আসলে এই ডায়াগ্রাম সব জায়গা থেকে সব জায়গাতেই যাওয়া যায়। এবং প্ল্যান রিস্ক রেসপন্স, আপনি এখানে যে রিস্ক গুলা ম্যানেজ করতে চাচ্ছেন, কি কি ধরনের রিস্ক আসছে, আপনি কি ধরনের রেসপন্স করবেন, তার আসলে একটা ওয়ে আউট বা প্ল্যান করে ফেলা, এটাই আসলে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে পড়ে। তো এইখানে আমরা যেটা দেখলাম যে প্ল্যানিং এর মধ্যে, প্ল্যানিং যে সাব প্রসেস, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আলটিমেটলি আপনার এখানে দেখেন স্কোপ, শিডিউল, কস্ট, কোয়ালিটি, রিসোর্স, কমিউনিকেশন, প্রকিউরমেন্ট, স্টেক হোল্ডার, রিস্ক,
এই এতগুলা সাব প্রসেসের প্রত্যেকটার প্ল্যানিং লাগবে এবং প্রত্যেকটার প্ল্যানিং কিন্তু ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকছে। এখন দেখেন যে আপনি হয়তো রিস্ক যখন কাজ করতে গেলেন ফর এক্সাম্পল, তখন দেখলেন যে না, রিস্কের এই কাজটুকু করতে হলে আপনার শিডিউলের কোনো জায়গায় চেঞ্জ করতে হবে, তাহলে রিস্কের এখান থেকে ইনপুটটা আসবে ইন্টিগ্রেশনের মধ্যে। প্রত্যেকটা থেকে কিন্তু প্রত্যেকটাই আসলে এখানে বাই ডিরেকশনাল অ্যারো দেওয়া আছে। যেমন দেখেন রিস্কের সাথে ইন্টিগ্রেশনের কিন্তু বাই ডিরেকশনাল অ্যারো। এখানে যে চেঞ্জ গুলো আসবে এই চেঞ্জটা কিন্তু এই ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকবে। এই ইন্টিগ্রেশন থেকে যদি এই চেঞ্জটা শিডিউলের মধ্যে আসে তাহলে কিন্তু শিডিউলের চেঞ্জটা হবে। এবং যদি শুধু শিডিউলের চেঞ্জ না, কস্টেও চেঞ্জ হয় তাহলে কস্টেও ঢুকবে। যদি রিসোর্সে চেঞ্জ হয় রিসোর্সেও ঢুকবে। যদি স্টেক হোল্ডারে চেঞ্জ হয় স্টেক হোল্ডারে ঢুকবে। তার মানে এইখানে যতগুলা সাব প্রসেস আমরা দেখলাম, এই সাব প্রসেসের মধ্যে কোনো একটাই চেঞ্জ হলে সেটা ইন্টিগ্রেশনে যাবে, ইন্টিগ্রেশন থেকে যেখানে যেখানে চেঞ্জ হওয়ার দরকার সেখানে সেখানে কিন্তু চেঞ্জ হবে। এটা ফুললি ডাইনামিক। তার মানে আমরা কিন্তু এখানে প্ল্যানিংটা খুবই ইফেক্টিভ ওয়েতে করতে পারবো যদি আমরা এটাকে ফলো করি। তো এইটা ছিল প্ল্যানিং। এরপরে দেখেন প্ল্যানিং আমাদের, দেখেন এই যে এখানে কিন্তু ইনিশিয়েটিং থেকে প্ল্যানিং এ যাওয়ার জন্য কিন্তু ওয়ান ডিরেকশনাল অ্যারে। ইনিশিয়েটিং থেকে কিন্তু প্ল্যানিং এ শুধু যাওয়া যায়, প্ল্যানিং থেকে ইনিশিয়েটিং এ আসা যাবে না। কারণ এইটা হলো আসলে একটা চুক্তিপত্র, এমওইউ। তো এমওইউ করার পরে আসলে এখান থেকে আর সুযোগ নাই উপরের দিকে ওঠার, মানে ইনিশিয়েটিং এ যাওয়ার। কিন্তু ইনিশিয়েটিং থেকে প্ল্যানিং এ আপনি যাবেন, তারপরে প্ল্যানিং থেকে আপনি যখন যাবেন এক্সিকিউটিং এ, দেখেন আপনার তো প্ল্যানিং হয়ে গেল। প্ল্যানিং থেকে যখন আপনি এক্সিকিউটিং এ যাবেন, এক্সিকিউটিং এ আপনার আবার ইন্টিগ্রেশন, কি বলে, ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। আপনাকে তো প্রজেক্ট ওয়ার্কটা পারফর্ম করতে হবে, প্রজেক্টের কাজটা ইমপ্লিমেন্ট করতে হবে, ম্যানেজ প্রজেক্ট নলেজ। আপনি আপনার এখানে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের নলেজ আছে সেগুলো দিয়ে আপনি ঠিকঠাক মতো এটাকে ইউজ করবেন। তো এখানে যেভাবে প্ল্যানিং করেছিলেন আমরা কিন্তু এক্সিকিউটিং এ সেই কাজটাই আসলে করব। এখানে এখন দেখেন প্ল্যানিং এর মধ্যে কি কি এক্সিকিউট করার সময় কি লাগবে, রিসোর্স ম্যানেজ করতে হবে। ওখানে কিন্তু একটা রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান ছিল, এই যে রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান। এই রিসোর্সটাকে আমরা কত ভালোভাবে ইউজ করে এক্সিকিউট করতে পারছি সেটাই হচ্ছে অ্যাকোয়ার রিসোর্স। সেই রিসোর্স গুলাকে আমরা ঠিক মতো নিয়ে এসে কাজ করাতে পারছি কিনা। তারপরে হচ্ছে সেই রিসোর্স গুলো আনার পরে যে ডেভেলপমেন্ট টিম আছে সেই টিম ঠিক মতো কাজ করছে কিনা। তারপরে হচ্ছে সেই টিমটাকে আসলে যদি ঠিক মতো কাজ না করে বা তাদের কাজটাকে আরো ইফেক্টিভ করার জন্য টিমটাকে ম্যানেজ করা লাগতে পারে। এটা হচ্ছে এক্সিকিউটিভ এর মধ্যে পড়বে। ওখানে ছিল প্ল্যানিং এর সময় কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, ওখানে প্ল্যান ছিল এই কোয়ালিটিটাকে আমরা কিভাবে আসলে এক্সিকিউটিং এর মধ্যে নিয়ে আসবো সেইটা ঠিক করা। তারপরে স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যানিং এর মধ্যে ছিল আমরা এক্সিকিউট করার সময় স্টেক হোল্ডারদেরকে কিভাবে কাজ করাবো সেটা ঠিক করা, বা এখানে তাদের অবজার্ভ, তাদেরকে নিয়ে এসেও দেখানো যেতে পারে যে কাজটা এভাবে হচ্ছে, আপনারা এটা দেখেন কি হচ্ছে বা আরো কোনো বেটার আপডেট আছে কিনা, ফিডব্যাক কি। কমিউনিকেশন, এখানে আমরা কিন্তু আগেরটা সব প্ল্যানিং ছিল, এখানে কিন্তু এক্সিকিউটিং হবে, ওই প্ল্যানিংটাকে আসলে এক্সিকিউট করা। ওকে। তারপরে হচ্ছে প্রকিউরমেন্ট, তারপরে হচ্ছে রিস্ক রেসপন্স। আমরা হচ্ছে কিভাবে কাজ করতে পারি সেগুলো মোটামুটি দেখা, যে এখানে যে রিস্কের আমরা প্ল্যানিং করেছিলাম সেই প্ল্যানিং গুলা এখানে আসলে এক্সিকিউট করা। তা আমরা এখানে যেটা দেখছি যে আমাদের প্ল্যানিং যা ছিল সেই প্ল্যানিং গুলাকে আমরা কিন্তু এখানে এক্সিকিউট করব। এখানে কিন্তু সেই সাব প্রসেস গুলাই আছে যেগুলা এক্সিকিউটিং এর সময় কাজে লাগবে, এক্সিকিউটিং এর মধ্যে সেগুলোই আছে। প্ল্যানিং এ কিন্তু সবই ছিল, কিন্তু এক্সিকিউট করার সময় তো সব লাগবে না, যেগুলো যেগুলো লাগবে সেগুলাই কিন্তু দেওয়া আছে। এবং এখানে দেখেন যে যা প্ল্যানিং করলাম সেগুলা এক্সিকিউটিং এর মধ্যে থাকবে। এখন এক্সিকিউটিং বা এক্সিকিউট করতে যে এমন হইতে পারে যে কোন জায়গায় হয়তো অবস্থার পার্সপেক্টিভে, যেহেতু এই প্রজেক্ট গুলো আসলে ডাইনামিক প্রজেক্ট, ম্যাক্সিমাম সফটওয়্যার ডেভেলপমেন্টের যে প্রজেক্ট গুলা, তো সেই প্রজেক্ট গুলা ডাইনামিক হওয়ার কারণে এক্সিকিউটিং করতে যেয়ে আপনার কিন্তু চেঞ্জ আসবে, প্রতিনিয়ত চেঞ্জ আসবে, এটাই স্বাভাবিক। তো সেইটা আপনার এই যে এর পরের যে প্রসেসটা আছে মনিটর অ্যান্ড কন্ট্রোল, আপনি একটা প্ল্যানিং করেছেন ঠিক আছে, প্ল্যানিং অনুসারে এক্সিকিউটিং করতে যাচ্ছেন সেটাও ঠিক আছে, কিন্তু এক্সিকিউট করতে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, যত কমপ্লেক্স প্রজেক্ট হবে তত প্রবলেম হবে। তো সেই প্রবলেম গুলা আপনি কিভাবে মনিটর করছেন এবং কন্ট্রোল করছেন তার জন্য এই সাব প্রসেস, সরি এই প্রসেস। এই প্রসেসের মধ্যে অনেকগুলা সাব প্রসেস আছে, তার মধ্যে একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন তো প্রত্যেকটা সাব প্রসেসের, প্রত্যেকটা প্রসেসের হার্ট। এবং দেখেন এখানে হচ্ছে ইন্টিগ্রেশন, মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক, পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল। আপনি এখানে প্ল্যানিং এবং এক্সিকিউটিং মনিটর করবেন এবং কন্ট্রোল করবেন, এবং এইখানে যেভাবে কাজগুলো হচ্ছে সেই চেঞ্জ গুলাকে আপনি ইন্টিগ্রেটেড অবস্থায় নিয়ে আসবেন। তো মনিটর এন্ড কন্ট্রোলিং এর মধ্যে স্কোপ, স্কোপ কি ছিল, স্কোপ হচ্ছে এখানে প্ল্যানিং এর মধ্যে ছিল। তো সেই স্কোপ গুলো এক্সিকিউট করার সময় সেগুলা ঠিকঠাক মতো
হচ্ছে কিনা সেগুলো চেক করা হচ্ছে ভ্যালিডেটেড স্কোপ, এবং যদি হয় বা না হয়, যদি কন্ট্রোল করার দরকার পড়ে, তাহলে স্কোপ গুলাকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল স্কোপ দিয়ে। এরপরে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার এখানে এনগেজমেন্ট করার কথা ছিল প্ল্যানিং এ, এক্সিকিউটিং এর সময়ও কিন্তু আছে, কিন্তু সেগুলো ঠিকঠাক মতো এনগেজমেন্ট করা হচ্ছে কিনা, তারা এনগেজ হচ্ছে কিনা, সেগুলো কিন্তু এখানে আসলে মনিটর করতে হবে, এবং চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করতে হবে। এখানে কিন্তু দুইটা জিনিস, মনিটর করা এবং কন্ট্রোল। কন্ট্রোল মানে চেঞ্জ করার দরকার হলে, আপডেট করার দরকার হলে, ডিলিট করার দরকার হলে আপনি কিন্তু সেটা করবেন। ওকে। এরপরে হচ্ছে শিডিউল। শিডিউল কি হতে পারে? আমাদের শিডিউল কিন্তু হচ্ছে আহ প্ল্যানিং এ ছিল। আমাদের শিডিউল, এই প্ল্যানিং এর শিডিউল অনুসারে এখানে আমার এক্সিকিউটিং হচ্ছে কিনা, সেটা যদি হয় তো ভালো, যদি না হয় তাহলে কিন্তু আবার এখানে মনিটর এবং কন্ট্রোলিং এর দিকে নিয়ে আসতে হবে। কস্ট, যে কস্ট প্ল্যানিং এ ছিল সেই কস্ট এক্সিকিউটিং এর সময় কমছে না বাড়ছে, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে হয়ে থাকে। যদি কম বাড়া হয় তাহলে সেটাকে কিন্তু আসলে আমাদের হচ্ছে মনিটর করতে হবে এবং কন্ট্রোল করতে হবে। প্রকিউরমেন্ট, আমাদের যেভাবে প্ল্যানিং এ জিনিসপত্র কেনার কথা ছিল রুল অনুসারে, সেইভাবে এক্সিকিউটিং এর সময় হচ্ছে কিনা সেটা দেখা, যদি হয় তো ভালো, যদি না হয় সেগুলোকে আবার মনিটর কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে। রিস্ক, রিস্ক যেভাবে প্ল্যান ছিল, যেভাবে এক্সিকিউটিং এর সময় হওয়ার কথা ছিল, যদি চেঞ্জ আসে, চেঞ্জ আসাটাই স্বাভাবিক, যদি সেটা কমপ্লেক্স প্রজেক্ট হয় বা কেওটিক প্রজেক্ট হয়, তো সেই চেঞ্জ গুলো আমাদের এখানে কিন্তু আসলে কন্ট্রোলিং এর মধ্যে আনতে হবে। কোয়ালিটি, যেই কোয়ালিটি নিয়ে শুরু করেছিলাম, সেই কোয়ালিটি মেনটেন হচ্ছে কিনা সেটা কন্ট্রোল করা এবং মানে মনিটর এবং কন্ট্রোল করা। কমিউনিকেশন গুলাও এরকম মনিটর এবং কন্ট্রোল লাগবে। রিসোর্স, যেটা আমরা প্ল্যানিং এর সময় শুরু করেছিলাম, যে কাজটা করেছিলাম, সেটা আসলে কিভাবে এক্সিকিউট হচ্ছে, সেটা মনিটর এবং কন্ট্রোল লাগবে। দেখেন এইখানেও কিন্তু আসলে এইগুলোর মধ্যেও কিন্তু প্রত্যেকটা সাব প্রসেস কিন্তু একটা থেকে আরেকটায় যাওয়ার সুযোগ আছে। ইন্টিগ্রেশন গুলো সব কাজই করে আসলে। যেমন শিডিউলে যদি কোনো আপনি চেঞ্জ নিয়ে আসেন, আপডেট, তাহলে এই চেঞ্জ কিন্তু আপনার অন্য যেখানে যাবে সেখানে কিন্তু পড়তে পারে। সেই শিডিউল কন্ট্রোল করার এই যে আপডেটের যে অবস্থাটা, সেটা ইন্টিগ্রেশনে যাবে, ইন্টিগ্রেশন থেকে আবার যেই যে সাব প্রসেস যাওয়ার, সেই প্রসেস গুলোই ছড়িয়ে যাবে। এটা কিন্তু আমাদের এক্সিকিউটিং এও ছিল, মনিটর কন্ট্রোলিং এও আছে, এবং হচ্ছে প্ল্যানিং এও আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যানিং, এক্সিকিউটিং এবং মনিটর এবং কন্ট্রোল। এবং আপনি যদি এখানে দেখেন, এবং সব শেষে মনিটর এবং কন্ট্রোল করার পরে আমাদের এক্সিকিউটিং যদি হয়ে যায়, তাহলে কিন্তু ক্লোজিং হয়ে যাবে। এবং এখানে মনিটর এবং কন্ট্রোল কিন্তু শুধুমাত্র এক্সিকিউট করার সময় না। একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের যে অ্যারোটা, এই প্রথম যে অ্যারো, সেটা হচ্ছে ইনিশিয়েটিং থেকে কিন্তু প্ল্যানিং এ ওয়ান ডিরেকশনাল অ্যারো আসছে। এরপরে প্ল্যানিং থেকে যখন এটা এক্সিকিউটিং এ যাচ্ছে, তখন প্ল্যানিং থেকে কিন্তু এটা কিন্তু প্ল্যানিং এর থেকে এক্সিকিউটিং এ যাচ্ছে, এক্সিকিউটিং থেকেও কিন্তু প্ল্যানিং এ যাওয়া যায়। আবার মনিটর এবং কন্ট্রোল, মনিটর কিন্তু যখন আপনি করবেন তখন কিন্তু প্ল্যানিং এও করতে পারেন, আবার এক্সিকিউটিং এ করতে পারেন। এক্সিকিউটিং এর সাথে কিন্তু বাই ডিরেকশনাল, কিন্তু প্ল্যানিং এর সাথে মনিটর এবং কন্ট্রোল কিন্তু ওয়ান ইউনিডিরেকশনাল। এটা হচ্ছে মনিটর এবং কন্ট্রোল থেকে শুধু যাওয়া যায়, ওখান থেকে এখানে আসার সুযোগ নেই, দরকার নেই আসলে সেই কারণেই। ঠিক আছে। এবং সব শেষে আমাদের হচ্ছে ক্লোজিং। ক্লোজিং হচ্ছে আপনার এই মনিটর এবং কন্ট্রোল থেকে ক্লোজিং এ চলে আসবে। তো এই ছিল আমাদের, এইভাবেই কিন্তু পুরো জিনিসটা সাজানো আমাদের এই পিএম বুক গাইডে, এইভাবেই বলা আছে। এইটাকে জাস্ট একটা ডায়াগ্রামিক ভিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং খুবই ডিটেলস আকারে। এটা হলো ডিটেলড ডায়াগ্রাম, আর এটা হচ্ছে সিম্পলিফাইড কালার ডায়াগ্রাম। তো এখানে মূলত আমরা যে জিনিসগুলো দেখলাম, আমাদের যে একটা প্রজেক্ট ম্যানেজ করার জন্য, একটা প্রজেক্ট ম্যানেজারকে একটা প্রজেক্ট ম্যানেজ করার জন্য যে 5টা স্টেপস লাগে, ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটর, কন্ট্রোলিং এবং ক্লোজিং, এই প্রত্যেকটা প্রসেস কিভাবে চলে, প্রত্যেকটা প্রসেসের মধ্যে সাব প্রসেস কিভাবে কাজ করে, সেই একটা থেকে আরেকটাই যাওয়া যায় কিভাবে, কোন জায়গা থেকে আরেক যদি কোনো চেঞ্জ হয় তাহলে সেই ইফেক্টটা অন্য জায়গায় কিভাবে পড়বে, একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে কিভাবে যাওয়া যাবে, ইভেন সাব প্রসেস গুলাতেও কোনো চেঞ্জ হলে অন্য কোথাও যাওয়া যাবে কিনা, সেগুলো আমরা দেখেছি। এবং আলটিমেটলি ইনিশিয়েটিং থেকে ক্লোজিং এর মধ্যে যে প্ল্যানিং, এক্সিকিউটিভ এবং মনিটর এবং কন্ট্রোল আছে, এই তিনটা পার্ট খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যেই কোনো ধরনেরই প্রজেক্ট করি না কেন, এই প্রজেক্টের মধ্যে যদি আমরা এটাকে মেনটেন করি, তাহলে আসলে কিন্তু এখানে এমন কোনো জিনিস বাকি থাকার কথা না যে এখানে নাই। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থেই এই পুরো যে সিস্টেম বা যে ডায়াগ্রামটা দেখালাম, আসলে পিএম বুকে এটাই বলা আছে। তো এই পিএম বুকের যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই হচ্ছে ডায়াগ্রাম। এখন এই কনসেপ্টটা যদি আমরা কোনো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করি, এবং সেটা যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে কিন্তু কোনো প্রজেক্টে আসলে ফেল করার সম্ভাবনা না থাকারই কথা। এইটারই হচ্ছে জিস্ট অংশ বলা হচ্ছে
পিএম বুক গাইডে। এবং আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুললি ডাইনামিক এবং ফুললি অ্যাজাইল টেকনিক। সব জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায়, প্রত্যেকটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যাওয়া যাচ্ছে, যেখানে দরকার সেখানে অবশ্যই। এবং তার মধ্যে যে সাব প্রসেস গুলো আছে, সেই সাব প্রসেস একটা থেকে আরেকটায় যাওয়া যায়। এবং ইন্টিগ্রেশন যে পার্টটা আছে, সেই পার্টে একটা সাব প্রসেস থেকে যে চেঞ্জটা আসছে সেটা ইন্টিগ্রেশনে আসছে, ইন্টিগ্রেশন থেকে অন্য সাব প্রসেসের মধ্যে চলে যাচ্ছে। তো এটা ফুলি ডাইনামিক এবং অ্যাজাইল অ্যাপ্রোচ। এই ছিল মোটামুটি এই টপিকের উপরে আজকের লেকচার। আজকে মূলত আমরা পিএম বুক গাইডে, পিএম বুক যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের যে বেসিক বই 6th এডিশনে কিভাবে আসলে রিপ্রেজেন্ট করা আছে, একটা প্রজেক্ট কিভাবে ম্যানেজ করা যায়, প্রসেস গুলার ফ্লো কি হবে, তার মধ্যে সাব প্রসেস গুলার ফ্লো কি হবে, সেইটা আমরা কিন্তু এখন ইলাবোরেটেড ফর্মে দেখলাম। আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।